আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। সঙ্গে আছি ডলি বিন্দু মনোয়ারা। ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিটিভির সৌজন্যে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিন্তু যখন জেলে থাকতেন আমার মার দায়িত্ব ছিল সংগঠনকে দেখা এবং বিশেষ করে ছাত্রলীগের নেতারা সবসময় আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের কাছেই আসতেন এবং এসে সেখান থেকে সমস্ত দিক নির্দেশনা নিয়ে যেতেন। এমনকি প্রতিটি স্লোগান থেকে শুরু করে সব দেশে করোনায় আরও 24 জনের মৃত্যু হয়েছে, আর এ নিয়ে মোট প্রাণহানি 7,650। একদিনে 910 জন সহ মোট আক্রান্ত 5,16,929 জন। স্বাস্থ্য অধিদপ্তর প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিকে বিশ্বে করোনায় প্রাণহানি 18,52,000 ছাড়িয়েছে। আক্রান্ত 8,55,72,000 সহস্রাধিক। যুক্তরাজ্যে আজ থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা প্রয়োগ শুরু হয়েছে। অন্যদিকে নিজেদের চাহিদা মেটানোর আগে অন্য দেশে ভ্যাকসিন রফতানি করবে না বলে ঘোষণা দিয়েছে ভারত। করোনা ভ্যাকসিন রফতানিতে ভারতের সেরাম ইনস্টিটিউটের নিষেধাজ্ঞায় হতাশা জানিয়েছেন সাধারণ মানুষ। তাদের মতে জীবন বাঁচাতে যেহেতু ভ্যাকসিনের প্রয়োজনীয়তা জরুরি, তাই কেবল ভারত ছাড়াও অন্য দেশের সঙ্গে যোগাযোগ করা দরকার। বিশেষজ্ঞরা বলছেন ভ্যাকসিন নির্বাচনের বিষয়টি আরও স্বচ্ছ এবং বিজ্ঞান ভিত্তিক হওয়া উচিত। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। যে ভ্যাকসিনের দিকে তাকিয়েছিল বাংলাদেশ, সেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। এই ভ্যাকসিনটির দাম অন্যান্য ভ্যাকসিনের তুলনায় অনেকটা কম, আর তা পেতে গেল নভেম্বরে ত্রিপক্ষীয় চুক্তি হয় বাংলাদেশ সরকার, সিরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকো ফার্মার সঙ্গে। আশা করা হচ্ছিল জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারির প্রথমেই পাওয়া যাবে এই টিকা। তবে সিরাম ইনস্টিটিউটের প্রধান আন্তর্জাতিক বার্তা সংস্থা এপিকে জানায়, ভারতের চাহিদা পূরণের পরেই তা রপ্তানির অনুমোদন দেওয়া হবে। সাধারণ মানুষ বলছেন, একটি ভ্যাকসিনের উপর নির্ভরশীল থাকা উচিত নয়, যোগাযোগ করতে হবে অন্য দেশের সঙ্গেও। আমাদের দরকার ভ্যাকসিন, সেখানে আমরা বিশ্বের যে কোনো দেশ থেকেই আমরা আনতে পারতাম আমাদের জন্য। এখন ভারত থেকেই আনতে হবে, এটাই আমাদের জন্য একমাত্র পথ হতে পারে না। আমাদের এগুলো একটু বিচার বিবেচনা করে ভালো ভালো দেশের সাথে আমাদের এই ভ্যাকসিন বিষয়ে কানেক্ট হওয়া উচিত। সারা বিশ্বের অন্যান্য মানুষের যেমন রাইট, আমাদের সেই রাইট যে আমরা ভ্যাকসিনটা পাবো, সেই ক্ষেত্রে আমাদের একটি দেশের উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে, আমি এটাতে বিশ্বাসী নই। দ্রুত ভ্যাকসিন পেতে কূটনৈতিক তৎপরতা বাড়াতে সরকারকে পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ। অনেক ভ্যাকসিন এখন হচ্ছে, আমরা কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আরো যে সমস্ত ভ্যাকসিন গুলো বাজারজাত হচ্ছে সেগুলো আমাদের আনার ব্যবস্থা করতে হবে। ভ্যাকসিন পেতে বিশ্বের বিভিন্ন সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করার তাগিদ দিয়েছেন ডাক্তার কামরুল হাসান খান। যত সংস্থা আছে তাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে আমাদের ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। করোনা ভ্যাকসিন রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য প্রযোজ্য নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নান। তার দাবি, ভারতের নিষেধাজ্ঞা কেবল বাণিজ্যিক রফতানিতে, G2G চুক্তির ক্ষেত্রে না। স্বাস্থ্যমন্ত্রী বললেন, বিভিন্ন মহলে যোগাযোগ চলছে, ভ্যাকসিন পেতে সমস্যা হবে না। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, চুক্তি অনুযায়ী ভ্যাকসিন পেতে কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নাসরুদ্দিনের রিপোর্ট। রবিবার মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনে জানানো হয়, সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। এতেই শঙ্কা জাগে সহসাই বাংলাদেশের ভ্যাকসিন পাওয়া নিয়ে।
এ বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি স্বাস্থ্যমন্ত্রী সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মন্ত্রীর আশা, ভারতের সঙ্গে আন্তর্জাতিক চুক্তি হয়েছে, দেশটি নিশ্চয়ই চুক্তির সম্মান রাখবে। বলেছে যে না, আপনারা আশাহত হয়েন না, যেহেতু ভারতের সাথে আমাদের একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক আছে, দীর্ঘদিনের সম্পর্ক, সেই হিসাবে বাংলাদেশের চুক্তি অনুযায়ী আপনারা আপনাদেরটা পাবেন, এতটুকু আমরা আমাদেরকে আশ্বস্ত করি। স্বাস্থ্য সচিবের ব্যাখ্যা অবশ্য অন্যরকম। ভ্যাকসিন নিয়ে ভারতের সঙ্গে যে G2G চুক্তি হয়েছে তাতে তাদের নিষেধাজ্ঞার যুক্তি ধোপে টিকবে না। যখন আমরা এগ্রিমেন্ট করি, ইন্ডিয়ান হাই কমিশনার নিজে এখানে উপস্থিত ছিলেন। কাজে আমাদের বিষয়টা হচ্ছে G2G, আর যেটার উপরে নিষেধাজ্ঞা কালকে দিয়েছে ভারত সরকার, এটা হলো তাদের ইন্টারনাল কমার্শিয়াল অ্যাক্টিভিটিস হবে না। যদিও ভ্যাকসিন পাওয়ার সময় নিয়ে কিছুটা ভিন্ন কথা বললেন মন্ত্রী ও সচিব। সেই কথা তো আর এখনই বলতে পারবো না, এখন আমরা এটা নিয়ে কাজ করছি, কাজ করে যখনই যে ডেভেলপমেন্টটা আসবে সেটা আমরা জানিয়ে দেবো আপনাদেরকে। যদি 3 সপ্তাহের মধ্যে WHO এর অনুমোদন তারা নিয়ে আসতে পারে, তাহলে আমাদের সময় বলা ছিল ফেব্রুয়ারিতে পাবো, তো 3 সপ্তাহ, এখন তো ফেব্রুয়ারি মাস আসতে আমাদের 3-4 সপ্তাহ আছেই বাকি, কাজে ডিলে হওয়ার কোনো অবকাশ নাই। এ নিয়ে মোহনা টেলিভিশনকে টেলিফোনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চুক্তি মোতাবেক ভ্যাকসিন পাবে বাংলাদেশ, সে আশা করাই যেতে পারে। বাংলাদেশ এবং ভারতের যে আপনার উষ্ণ সম্পর্ক আমাদের এই যে মুহূর্তে, আমাদের ক্ষেত্রে ভারত নিশ্চয়ই কিছুটা ছাড়বে, তবে আমরা আশাবাদী যে আমাদের ডিসরাপশন হবে না। অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি 3 কোটি ডোজ ভ্যাকসিন পেতে গেল 5 নভেম্বর ভারতের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিভি সৌজন্যে আমরা আবারও চলে যাচ্ছি সেখানে। গোয়েন্দা সংস্থা কাজ করেছে, কিন্তু এর মধ্য দিয়ে একটি জিনিস বেরিয়ে এসেছে, কারণ আমি প্রায় 20টা বছর এটা নিয়ে কাজ করি। আমার বান্ধবী ছিল বেবি মওদুদ, ও আর আমি বসে বসে, এবং রেহানা যখন ঢাকায় থাকতো তাকে আমরা সাথে নিতাম, রেহানাও আমাদেরকে সাহায্য করতো। আমরা সেখান থেকে সমস্ত দেখে তারপরে আমি যখন দ্বিতীয়বার সরকারে আসলাম, এটা আমরা ছাপানোর পদক্ষেপ নিলাম। আমি ভাবলাম এটা প্রকাশ করা দরকার, কারণ এর মধ্যে দিয়ে বাংলাদেশের ইতিহাসটা বের হয়ে আসে যে তিনি কিভাবে রাজনীতি করেছেন, যে অর্থ, সম্পদ, বাড়ি, গাড়ি কোনোর দিকে তাকাননি, তার একটা লক্ষ্য স্থির করেই তিনি চলেছিলেন, সেটা হলো স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা, বাঙালির স্বাধীনতা, বাঙালি জাতিকে তৈরি করা। যেটা এটা বিভিন্ন খণ্ডে বের হচ্ছে, 6ষ্ঠ খণ্ড বের হয়ে গেছে, 7ম খণ্ড এই করোনার জন্য দেরি হয়ে গেল, 7ম এবং 8মটা খুব শীঘ্রই বের হবে। এখানে 14টা খণ্ডে আমি বের করব, 40,000-এর উপর কাগজ, সেগুলো আমি অনেকটা বেছে সেগুলো ঠিক করা হয়েছে। কাজে যেগুলি আমাদের জন্য খুবই প্রয়োজন আমি সেইগুলি শুধু এখানে নিয়ে আসছি। এখানে আরও অনেক তথ্য পাওয়া যায়, যেমন আমেরিকা এবং আমাদের গ্রেট ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, এই 2 দেশেরই তাদের যে ডিক্লাসিফাইড রিপোর্ট, সেগুলিও কিন্তু ইতিমধ্যে কিছু বের করা হয়েছে। এনায়েতুর রহমান সাহেবকে উনি এগুলি সংগ্রহ করেছেন, আমরা তাকে সাহায্য করে, বিশেষ করে রেহানা তাকে সাহায্য করেছিল, সেটা বের হয়েছে। আর এর পরবর্তী আরও অনেক রিপোর্ট আমি সংগ্রহ করে রেখেছি, আমি সময় পেলে সেগুলো আস্তে আস্তে প্রকাশ করব। অর্থাৎ শুধু বাংলাদেশে না, পৃথিবীর ইতিহাসেও বঙ্গবন্ধু শেখ মুজিবের যে অবদানটা, সেটা কিন্তু এই সমস্ত রিপোর্ট থেকে বের হয়ে আসে। ছাত্রলীগ সংগঠনটা আমাদের দেশের প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি আমাদের দেশের গণতান্ত্রিক অধিকার আন্দোলন, ভোট বাহাতের অধিকার আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, যে কোনো আন্দোলনেই যদি আমরা দেখি, সবথেকে বেশি রক্ত দিয়েছে, শহীদ হয়েছে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা। অন্য কোনো দল খুব বেশি এটা পাওয়া যাবে না, কিন্তু আমাদের ছাত্রলীগের সবথেকে বেশি। বিশেষ করে 75-15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর জেনারেল জিয়াউর রহমান যখন অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে হত্যাকু ষড়যন্ত্রের মধ্য দিয়ে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতায় বসল, কারণ তার আগে সে মদত দিয়েছিল মোস্তাককে, খন্দকার মোস্তাক, আবার মোস্তাককে হটিয়ে তখন নিজে রাষ্ট্রপতি হলো। এবং এরপর তার যে কাজ ছিল ছাত্রলীগের নেতা কর্মীদের উপর জুলুম অত্যাচার,
একদিকে তাদেরকে প্রলোভন দিয়ে দলে টানানোর চেষ্টা, আর সেটা না হলে তাদেরকে গুম খুন হত্যা করা। আমাদের ঢাকা সিটি ছাত্রলীগের মফিজ বাবু থেকে শুরু করে নারায়ণগঞ্জের আমাদের একজন নেতা মামুন, এবং বিশেষ করে সারা বাংলাদেশে এবং যুবলীগের নেতা চট্টগ্রামের মৌলভী সৈয়দ, বগুড়ার আমাদের পটল ভাই, আমরা সবাই পটল ভাই বলেই ডাকতাম, এরকম বহু অনেক নেতাকর্মীদের, এবং অনেকের লাশও তার আত্মীয়রা পায়নি। সেই সাথে একটার পর একটা ঢাকা সহ সারা বাংলাদেশে 19টা হয়েছিল। সামরিক বাহিনীরও বহু অফিসার সৈনিক তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। অনেক পরিবার লাশ পায়নি, খোঁজও পায়নি, এবং পরিবারগুলি মানবত জীবনযাপন করে। অর্থাৎ যে আদর্শ নিয়ে বাংলাদেশ গড়ে উঠেছিল, সে আদর্শ থেকে বিচ্যুত ঘটে 15 আগস্টের পর থেকেই। যুদ্ধাপরাধীদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন, জিয়াউর রহমান সেটা বন্ধ করে দেয় এবং যুদ্ধাপরাধীদের নিয়ে এসে ক্ষমতায় বসায়। 7 খুনের আসামি, যা সাজা হয়ে গিয়েছিল, কারাগারে ছিল, তাকেও মুক্তি দিয়ে জিয়াউর রহমান নেতা বানায়। এরকম সারা বাংলাদেশে স্বাধীনতার পর যারা আওয়ামী লীগের বহু সংসদ সদস্য নেতাকর্মীদের হত্যা করেছে, অনেকে কারাগারে ছিল। জিয়াউর রহমান এই সমস্ত খুনি এবং স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী কাজের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদেরকে দিয়েই রাষ্ট্র পরিচালনার কাজ শুরু করে। যার ফলটা এটা দাঁড়ায় যে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত উন্নতি অর্জন করতে পারেনি, কারণ তারা তো ক্ষমতাকে নিষ্কণ্টক করবার জন্যই বেশি ব্যস্ত ছিল। সে দেশের মানুষের জন্য কাজ করবে কখন? আর সেটা করার ইচ্ছাও তার ছিল না, কারণ এই স্বাধীনতাটাকে ব্যর্থ করাটাই ছিল তাদের লক্ষ্য। যে পাকিস্তান থেকে আলাদা হয়ে যাওয়ার পর বাংলাদেশ আবার উন্নতি করতে পারে, এটা তারা কখনো মানতে চায়নি, বরং বাংলাদেশকে তারা ব্যর্থ করতে চেয়েছিল। যে আমাদের স্বাধীনতা সংগ্রাম, আমাদের মুক্তিযুদ্ধের বিজয়, সব কিছু যেন নস্যাৎ হয়ে যায়, এটাই ছিল তাদের লক্ষ্য। এটা হলো বাস্তবতা, এবং সে চক্রান্ত চলছে, এখনও একেবারে থেমে গেছে তা না। কিন্তু এরই মধ্য দিয়ে আমরা যে ক্ষমতায় ফিরে আসতে পেরেছি এবং রাষ্ট্র পরিচালনা করে জনগণের পাশে সেবা করার সক্ষমতা অর্জন করেছি, মানুষের পাশে দাঁড়িয়েছি, এবং আজকের বাংলাদেশ, আজকে সারা বিশ্ব বাংলাদেশকে ভিন্নভাবে দেখে। এমনকি যারা একসময় বাংলাদেশকে বলেছিল যে এদের স্বাধীন হয়ে কী হবে, এটা তো বাস্কেট কেস হবে, আজকে তারাও স্বীকার করে যে না, বাংলাদেশ পারে। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে, আমরা সেটুকু করতে পেরেছি, আমাদের মাথাপিছু আয় বেড়েছে, আমাদের রিজার্ভ বেড়েছে, সব দিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি। করোনা ভাইরাসের কারণে আমরা হয়তো একটু থমকে গেছি। আমরা মুজিব বর্ষ উদযাপন করছি, আমাদের লক্ষ্যই ছিল যে আমাদের মুজিব বর্ষ 2020 এবং 2021 স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, এর সবার মধ্যে বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত করব। বাংলাদেশ অন্ততপক্ষে উন্নয়নের একটা পর্যায়ে যাবে, সে পর্যায়টা আমরা অর্জন করেছি। জাতির পিতা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে একটা স্বল্পোন্নত দেশ হিসেবে আমাদেরকে রেখে গিয়েছিলেন। আজকে স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি, সেটা আমরা স্বীকৃতি পেয়েছি। 2024 সাল পর্যন্ত ধরে রাখতে হবে। করোনা ভাইরাসের জন্য আমাদের কিছুটা থমকে গেছি। তবে আমি এটুকু বলবো, আমি আগেও বলছি, সংগঠনটাই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই করোনা ভাইরাসে আমাদের ছাত্রলীগ অনবদ্য ভূমিকা রেখেছে, সেটা ছাত্রলীগের প্রত্যেকটা নেতা কর্মীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তার কারণ যখনই যে কথা বলেছি তারা সে কথা শুনেছে। তাদেরকে সেজন্য আমার আন্তরিক দোয়া, আশীর্বাদ জানাচ্ছি এবং আন্তরিক ধন্যবাদও জানাচ্ছি। যে করোনা আক্রান্ত মানুষ, সেই করোনা আক্রান্ত মানুষের আপন আত্মীয় স্বজন লাশ ফেলে দিয়ে চলে যাচ্ছে, অথবা অসুস্থ হয়ে গেলে তাদের হাসপাতালে নিচ্ছে না, হাসপাতালে নিলে তাদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা হচ্ছে না। আমার ছাত্রলীগের ছেলেমেয়েরা সেখানে চলে গেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। দর্শক, ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছিলাম বিটিভি সৌজন্যে। এবার ফিরে যাচ্ছি পরের সংবাদে।
ভারতের করোনা ভাইরাসের ভ্যাকসিন রপ্তানি বন্ধের খবরে ঊর্ধ্বমুখী প্রবণতা থেকে কারেকশনের ধারায় ফিরেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। আগের দিনের তেজি ভাব নিয়ে সোমবার বেচাকেনা শুরু হলেও ভ্যাকসিন না আসার খবরে দর পতন হতে থাকে বেক্সিমকো শেয়ারে। তবে টোটাল ট্রেডের দিক থেকে লেনদেন সন্তোষজনক ছিল। সারা বিশ্বের মতো করোনা ভ্যাকসিনের প্রভাব দেশের পুঁজিবাজারে পড়েছে বলে মনে করে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। রেজা খানের রিপোর্ট। করোনা ভ্যাকসিন ভারত থেকে বেক্সিমকোর মাধ্যমে দেশে আসার খবরে বছরের প্রথম দিন থেকে ঊর্ধ্বমুখী ছিল পুঁজিবাজার। রবিবার একদিনে লেনদেন 2000 কোটি টাকায় গিয়ে ঠেকে। বেক্সিমকোর শেয়ারে দেখা যায় তেজিভাব। সোমবারও দিন শুরু হয় ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে, কিন্তু ভারতের ভ্যাকসিন রপ্তানি বন্ধের সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়লে দ্রুত কারেকশনের ধারায় ফেরে শেয়ার বাজার। বিভিন্ন মিডিয়াতে আসছে, ওইটার ইম্প্যাক্টে বাজার এখন দেখতেছি আর কি। আমরা টোটাল মার্কেটের উপরেই এটা ইফেক্ট পড়ছে, যেহেতু এটা ভ্যাকসিনের তো সবাই তো একটু কনফিডেন্স পায়। পড়তে শুরু করে বেক্সিমকোর শেয়ারের দাম, যদিও সব মিলিয়ে সার্বিক লেনদেনের পরিমাণ ছিল আশাব্যঞ্জক। বেক্সিমকো গ্রুপ 4%, বেক্সিমকো ফার্মাটাও অনেক নেগেটিভ অবস্থায় আছে এখন। মার্কেট ওভারঅল ভালো আছে। নিউজটা আসার সাথে সাথে এটা একটা প্রাইস সেনসিটিভিটি ইনফরমেশনের মতো এটা কাজ করছে। সারা বিশ্বের মতো দেশের পুঁজিবাজারেও করোনা ভ্যাকসিনের প্রভাব পড়েছে বলে জানান ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান। শুধু বাংলাদেশের ব্যাপার না, যে এই করোনার কারণে প্রায় 1 বছর 9 মাস সারা বিশ্বে স্থবির হয়েছিল। এখন ওই যে আসাতে টিকা আসাতে সব মানুষের মধ্যে একটু স্ফূর্তি আসছে, একটু চাঙ্গা ভাব আসছে। এটা বলে গ্লোবালি সবাই এরকমের একটা ধারণা করে। পুঁজিবাজারের মাধ্যমে নতুন বছরের শুরু থেকেই অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলে মনে করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান। এবার আমরা প্রায় ডাবল ডিজিট গ্রোথ ক্রস করব। তো সুতরাং অর্থনীতি এগিয়ে যাচ্ছে। আর এখানে সবচেয়ে ভালো একটি খবর হচ্ছে যে ভ্যাকসিনের কথাটা আসার পরেই আমাদের ক্যাপিটাল মার্কেটের একটা ইম্প্যাক্ট এসেছে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের মতে পুঁজিবাজারের এই ওঠানামা খুবই স্বাভাবিক প্রক্রিয়া। এটা স্বাভাবিক, এটা শেয়ার মার্কেটে, কিন্তু আপনি যদি প্রতিদিনই পজিটিভ চান, এই চাওয়াটাও ভুল। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস 70% বেশি হারে ছড়ালেও শুরুর মতো প্রাণঘাতী নয় বলে জানিয়েছেন বিজ্ঞানী ও ডাক্তাররা। আবার করোনাকালে জন্ম নেওয়া বেশিরভাগ শিশুই শক্তিশালী অ্যান্টিবডি নিয়ে জন্মাচ্ছে বলে জানান তারা। এর মধ্যেই ঘাবড়ে যাওয়ার মতো একটা তথ্য দিয়েছেন তারা। বললেন, -70°C তাপমাত্রায় করোনা ভ্যাকসিন সংরক্ষণ করতে হয় বলে এর প্রয়োগ বেশ চ্যালেঞ্জিং। উষা ফেরদৌস রিপোর্ট। মানুষের শরীরে প্রবেশের পর ক্ষতিকারক কিছু ভাইরাস ব্যাকটেরিয়া নিজেদের মধ্যেও পরিবর্তন আনে, অর্থাৎ মানবের জিনের সঙ্গে খাপ খাইয়ে আক্রমণের ধরন বদলায়। বলা যায় এভাবে চরিত্র পাল্টানোর কারণে অপেক্ষাকৃত দুর্বল হয়ে পড়ে ভাইরাসটি। করোনা ভাইরাসের নতুন বৈশিষ্ট্যের বেলাতেও সেরকম কিছুর গন্ধ পাচ্ছেন বিজ্ঞানীরা। সংক্রমণের হার খুব বেশি এই স্ট্রেনটা দিয়ে, কিন্তু যেসব ফ্যাটাল যে কেসগুলো হচ্ছে করোনাতে সেক্ষেত্রে সেটা কিন্তু না। এটার ক্ষেত্রে এটা কেস ফ্যাটালিটিটা কম। তো এই নতুন স্ট্রেনটা নিয়ে আমাদের আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পৃথিবী সৃষ্টির পর যত মহামারী হানা দিয়েছে তার প্রায় সবগুলোই চিকিৎসা বিজ্ঞানের কাছে হার মেনেছে। করোনাকালে যত শিশু জন্ম নিচ্ছে তাদের অধিকাংশের দেহেই শক্তিশালী অ্যান্টিবডির উপস্থিতি খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। হাজার হাজার বছর ধরে আমাদের যে সমস্ত রোগ হয়েছে মানুষের সারা পৃথিবীতে, তার কোনো না কোনো চিহ্ন কিন্তু আমাদের শরীরে রয়ে গেছে, যে কারণে আমরা যে বলি রোগ প্রতিরোধ ক্ষমতা, সেই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে। আজকে যারা নতুন শিশু আসবে আগামীতে, তাদের কিন্তু জিনগত বৈশিষ্ট্যের মধ্যে কোভিড-19-এর অস্তিত্ব পাওয়া যাবে, অর্থাৎ কোভিড-19 প্রতিরোধের যে অ্যান্টিবডি সেটি তৈরি হবে। করোনা ভ্যাকসিন আবিষ্কার হয়েছে ঠিকই, কিন্তু এর প্রয়োগ বেশ চ্যালেঞ্জিং, কারণ এটি সংরক্ষণ করতে হয় -70°C তাপমাত্রায়। ভ্যাকসিনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্টোরেজ, কোল্ড চেইন মেনটেন করতে হয় এবং -70 উপরে তাপমাত্রা লাগে। এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ভ্যাকসিন এনে ভ্যাকসিন দেয়া খুবই দুঃসাধ্য এবং কষ্টসাধ্য একটা ব্যাপার। করোনা ভাইরাসের নতুন বৈশিষ্ট্য নিয়ে উদ্বিগ্ন হবার মতো কিছু নেই। এটি যতই ফল পাল্টাচ্ছে মানুষ ততই নিজেকে খাপ খাইয়ে নিচ্ছে, জানান এ গবেষক। অতটা প্রাণঘাতী নয় বলেই বিজ্ঞানীরা মনে করেন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রাষ্ট্রায়ত্ত চিনি কলগুলোকে লাভজনক করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনে এক ভার্চুয়াল আলোচনায় সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার এই খাতে শৃঙ্খলা ফেরাতে শুদ্ধি অভিযান চালানোর ওপর গুরুত্ব আরোপ করেন। অতিরিক্ত জনবল কমানোর আহ্বান জানিয়ে দীর্ঘমেয়াদে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পরামর্শ দেন তিনি। মুশফিকুর রহমানের রিপোর্ট। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন BSFICর সার্বিক বিষয় নিয়ে ভার্চুয়াল পর্যালোচনা সভার আয়োজন করে শিল্প মন্ত্রণালয়। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে বক্তারা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। মাড়াইটা যাতে বেশি করানো যায় সেদিকে একটু দৃষ্টি দেবেন। সুগার মিলগুলোর জন্য অস্তিত্বের লড়াই যে কোনো ভাবে হোক আমাদের প্রফিটে যেতে হবে। প্রধানমন্ত্রী মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোকে লাভজনক করতে শিল্পমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর ভূমিকার প্রশংসা করেন। মন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রীকে বিশেষভাবে দিচ্ছি যে বহুদিন পর একটা প্র্যাগমেটিক সিদ্ধান্ত হচ্ছে এবং আমরা মনে হয় একটা সলিউশনের দিকে যাচ্ছি। এটা কিন্তু একটি আস্তে আস্তে কিন্তু সম্পদের চাইতে বোঝায় পরিণত হচ্ছিল, সেই বোঝা থেকে কিন্তু আবার সম্পদে পরিণত করার যে প্রয়াসটা, সেই প্রয়াসটা আমার মনে হয় স্যার এবার সাকসেসফুল হবে। ভার্চুয়াল বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার বলেন, চিনিকলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন আমরা সেভাবে সেই দিক নির্দেশনা মেনে আমরা এগুলাকে কাজ করব এবং আমরা যে 6টি সেখানে বিকল্প চিনির পাশাপাশি আরও কী ধরনের বিকল্প প্রোডাক্ট করা যায় সেটার ব্যাপারে আমার মনে হয় আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এ পর্যন্ত চেয়ারম্যান 4 জন বদলি হয়েছে। 3-4 বছর যারা কাজ করতে পারে এক নাগারে এই ধরনের লোক দেওয়া উচিত। রাষ্ট্রায়ত্ত চিনিকলের অনিয়ম খুঁজে বের করতে অডিট টিম গঠনের কথা বলেন তিনি। পাশাপাশি অতিরিক্ত জনবল কমানো সহ কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন কামাল আহমেদ মজুমদার। লোক সংখ্যা, কর্মকর্তার সংখ্যা অত্যন্ত বেশি, এত কর্মকর্তার সেখানে দরকার নাই। যেমন বাণিজ্যিক কর্মকর্তা, তারপরে মাঠ কর্মকর্তা, মাঠ ম্যানেজার, এরকমভাবে বিভিন্ন পদ যেগুলি সৃষ্টি করা হয়েছে এবং যারা কাজ করছে মূলত এরা কাজের চেয়ে তারা অকাজ করে বেশি, কারণ তাদের চা নাস্তা থেকে শুরু করে যেভাবে তারা প্রতিনিয়ত খরচ করছেন একটি অডিট টিম গঠন করা উচিত। পুঙ্খানুপুঙ্খরূপে এগুলার হিসাব নিকাশ করা উচিত। আমরা যাতে লাভজনক প্রতিষ্ঠানে করতে পারি তার জন্য প্রথম দরকার হলো শুদ্ধি অভিযান। এই শুদ্ধি অভিযানের মাধ্যমে যারা খারাপ লোক যেখানে আছে, ঘুষখোর যারা আছে, যারা দুর্নীতি করে, এদেরকে আগেই বহিষ্কার করে দিতে হবে। এদেরকে বহিষ্কার করে দিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। সভাপতির বক্তব্যে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, লাভের মুখ দেখতে চিনিকলগুলোকে আধুনিকায়নের বিকল্প নেই। চিনি শিল্পে আমরা একটা বিশাল পরিবর্তন আনতে চাচ্ছি। আজকে দেশকে, জাতিকে অর্থনৈতিকভাবে আজকে যে একটি সংস্থা, সেই চিনি এবং শিল্প সংস্থা যেটা একেবারে ডুবন্ত অবস্থায় আছে, যেটা লোকসানি। দেশকে এগিয়ে নিতে শিল্প খাতের উন্নয়নে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে বলেও জানান শিল্পমন্ত্রী। মুশফিকুর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। এ ছিল মোহনা সংবাদে। পরের সংবাদ রাত 9টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।